সপ্তম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার যে পাঠগুলি পরীক্ষা হবে তার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তোমাদের বলে দেব এবং পরীক্ষায় এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো, কোথাও স্কিপ করো না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নিলে যে প্রশ্নগুলি আমি তোমাদের বলবো এগুলি প্রস্তুত করে নিলেই কিন্তু তোমরা কমন পাবে। তাই কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সপ্তম শ্রেণীর বাংলা সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 পূর্ণমান 50। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রত্যেকটি পাঠ 50 নাম্বার করে লেখা পরীক্ষা হবে। এবার প্রথম যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে শিবতোষ মুখোপাধ্যায় রচিত কার দৌড় কদ্দূর। এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য করে রাখবে দেখে রাখো। প্রথম প্রশ্ন, উপনিষদে উক্ত চরৈবেতি শব্দের অর্থ কী? 2 নাম্বার, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। 3 নাম্বার, শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? 4 নাম্বার, আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরের সেল রয়েছে, সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? 5 নাম্বার, নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়, কয়েকটি খরগোশের জাতির নাম লেখো। 6 নাম্বার, প্যারামিসিয়াম কিভাবে চলাফেরা করে? প্যারামিসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম লেখো। 7 নাম্বার, গমনে সক্ষম গাছ এবং গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। 8 নাম্বার, প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে? 9 নাম্বার, উচ্চতর জীবেদের পেশি কাজ করার ক্ষেত্রে কিভাবে শক্তি উৎপাদিত হয়? 10 নাম্বার, মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, নিজেকে চলা ছাড়া বর্তমানে মানুষ কি জিনিস চালাতে সক্ষম? এই 10টি প্রশ্ন অবশ্যই এখান থেকে তোমরা করে রেখো, এর মধ্যেই কমন পাবে। তোমরা দরকার হলে তোমাদের বইতে প্রশ্নগুলি দাগ দিয়ে রাখতে পারো অথবা প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে প্রস্তুত করে নিতে পারো। এর পরের যে পাঠটি পরীক্ষা হবে সুকুমার রায় রচিত নোট বই। নোট বই থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে? তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। 2 নাম্বার, কিলবিল, ছটপট, কটকট, টনটন এগুলি কি ধরনের শব্দ? 3 নাম্বার, ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন? 4 নাম্বার, জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো। 5 নাম্বার, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে মনে কি খটকা লেগে রয়েছে, এই খটকা কিভাবে দূর করা সম্ভব? এই 5টি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রেখো এখান থেকে, তাহলেই কমন পাবে, কোনো সমস্যা হবে না। তোমাদের একটি কথা বলে রাখি, প্রতিটি পাঠের বিষয়বস্তু কিন্তু ভালো করে দেখে রাখবে। বিষয়বস্তু যে ভালো করে দেখে রাখবে তার কাছে প্রশ্নের উত্তরগুলি প্রস্তুত করা কোনো সমস্যা হবে না। পরের পাঠ সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর। মেঘচোরের একটি কথা প্রথমে বলে রাখি, 58 পৃষ্ঠার টিকাগুলি কিন্তু দেখে রাখবে। এই টিকাগুলির মধ্যে থেকে 2-1টি টিকা কিন্তু পরীক্ষায় তোমাদের অবশ্যই আসতে পারে, তাই আলাদা করে কোনো টিকা দিইনি। 58 পাতার যে টিকাগুলি রয়েছে মনোযোগ সহকারে দেখবে। এবার প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন, মেঘচোর কাকে বলা হয়েছে? পুরিন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নাম্বার, রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ কি দাবি তুলেছিল? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? 3 নাম্বার, দিগ্বিজয় এবং অসীমা কে ছিলেন? 4 নাম্বার, কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে? 5 নাম্বার, কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? 6 নাম্বার, তুষার যুগ কাকে বলে? পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘ হয়ে উড়ে যায়? 7 নাম্বার, আটলান্টিস কি? পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? 8 নাম্বার, সাইবেরিয়া কোথায়? অ্যালয় কি? 9 নাম্বার, অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? 10 নাম্বার, পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোন ধাতুর নাম গল্পে পেলে? কেন গোলকটি এয়ারটাইট রাখতে হয়? 11 নাম্বার, প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কখন বলেছে? 12 নাম্বার, গল্পটি থেকে কাকে কেন মেঘচোর বলা হয়েছে তার মেঘচুরির কৌশলটি সংক্ষেপে লেখো।
13 নাম্বার, গল্প অবলম্বনে পুরন্দর এবং অসীমা চরিত্রটি আলোচনা করো। এই 13টি প্রশ্ন অবশ্যই এখান থেকে দেখে রেখো, এর মধ্যেই তোমরা কমন পাবে। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। পরের পার্ট, দুটি গানের জন্মকথা। এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? 2 নাম্বার, তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল? 3 নাম্বার, ভারতবর্ষের জাতীয় মন্ত্র কি, সেটি কার রচনা? 4 নাম্বার, জনগণমনকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল? এই 4টি প্রশ্ন এখান থেকে দেখে রাখবে, তাহলেই কমন পাবে, কোনো সমস্যা তোমাদের হবে না। তোমরা ভিডিওটি পজ করে করে স্ক্রিনশটও কিন্তু নিয়ে রাখতে পারো। পরের পার্ট, রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুলের গান। এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। কোন রীতির কথা এখানে বলা হয়েছে? 2 নাম্বার, প্রার্থীদের কার কেমন দেহ সৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে? 3 নাম্বার, টিকা লেখো নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং 4 নাম্বার, কাজী নজরুলের গান শুনে লেখকের মনে কোন অনুভূতি সৃষ্টি হলো, তখন তিনি কি করলেন? এই 4টি প্রশ্নই দিলাম, তোমরা করে রেখো। আবারও বলে রাখছি, প্রতিটি পার্ট অন্তত একবার করে রিডিং করে রেখো এবং বিষয়বস্তু ভালো করে তৈরি করে রেখো, তাহলেই যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পেরে যাবে। পরের যে পার্টটি পরীক্ষা হবে সেটি হলো কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন। এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? 2 নাম্বার, স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? 3 নাম্বার, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? 4 নাম্বার, কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন? 5 নাম্বার, ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল? 6 নাম্বার, কালো স্রোতে কাদের নাম ধুয়ে যায়, এই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? এবং 7 নাম্বার, কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর এবং নিত্য সমুজ্জ্বল বলেছেন? এই 7টি প্রশ্ন দিলাম, অতি অবশ্যই দেখে রেখো, এর মধ্যেই কিন্তু এখান থেকে তোমরা অর্থাৎ স্মৃতিচিহ্ন থেকে কমন পেয়ে যাবে। পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের। এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? 2 নাম্বার, তালের শাড়ি কোথায় রয়েছে, কিষান পাড়া নীরব কেন? 3 নাম্বার, বর্ষায় কে বিদ্রোহ করে, কে গোয়ালে ইশারা পাঠায়? 4 নাম্বার, রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? 5 নাম্বার, ঠাকুমা কাকে কখন গল্প শোনান, তিনি কোন গল্প বলেন? 6 নাম্বার, চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো। 7 নাম্বার, চিরদিনের কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবিটি পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। শেষ দুটি প্রশ্ন অতি অবশ্যই তোমরা দেখে রাখবে, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্নই তোমরা পেরে যাবে। তো এটি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সাজেশন। আমি প্রত্যেকটি পাঠের প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি প্রস্তুত করে নিলেই তোমরা কমন পাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তাও যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের অবশ্যই বলে দেব। এবং প্রতিটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ ভালো করে তৈরি করে রাখবে, তাহলে যে কোনো উত্তরই তোমরা পেরে যাবে। এটি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। যে যে প্রশ্নগুলি বললাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো, এর মধ্যেই পরীক্ষায় তোমরা কমন পাবে। এর মধ্যে যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।